ঘরে ঘরে 10,000 5,000 20,000 দিয়াই তো রাত 11টা 12টা বাজে বেচে থানার ওসি সইতে বেচে। যদি রোহিঙ্গারা বাংলাদেশের জায়গা পায় তাহলে আমরা বস্তিবাসী পাবো না কেন? কেন ভাই, আমরা কি মানুষ না? আমরা বস্তিবাসী থেকে আমরা জনগণ না? ডক্টর ইউনূসের দুর্বলতার কোথায়? আমরা আগামী 28 তারিখে বস্তিবাসী হরতাল ঘোষণা করছি। আমরা সকলেই এখানে বস্তিবাসী আর শহীদ পরিবার। আমাদের দাবি হলো দুটা। প্রথম 1 নাম্বার দাবি হলো বাসান ট্যাগ পুনর্বাসন। 15,000 ফ্ল্যাট করছে আলহাজ আব্দুল রহিম। তখন ওই জায়গাটা আমরাই ছেড়ে দিছি, সরকারি জায়গা, যে আপনাদের জন্য একটি করে ফ্ল্যাট হবে, আপনারা যদি আশেপাশে থাকেন জায়গাটা যদি ছেড়ে দেন তাহলে আমি সরকারিভাবেই আসছি, জায়গাটা আমি পাইছি, কিন্তু আপনারা যদি ছাড়েন আপনারা একটি করে ফ্ল্যাট পাবেন। তখন উনি বলার বস্তিবাসী নিয়ে একটা চার আড্ডা করছিল। তখন আমরা এই কথায় হাসি মুখে ছেড়ে দিছি যে আজও পর্যন্ত কোনো সরকার তো এই কথাটা বলে নাই। উনি জায়গাটা ছাড়ছে মতো প্রজেক্ট বস্তিবাসী নিয়েই কাজকাম করছে। আমার দেখা গেল এক ভাই, আমার খালা সবাই কাজ করে খাইতে পারছে। তো উনি যখন 2010 সালে 2000 পরিবার অলরেডি উড়াইছে ফ্লাডে, এক সাইড দিয়ে করে এক সাইড দিয়ে লোক উড়িয়ে দেয় বস্তিবাসী। ওনাকে আওয়ামী লীগ সরকার 2010 সালে ওনাকে মাইদুর করে বাইর করে দেওয়া হয়েছে। তখন আমরা যারা বস্তিবাসী অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মনে হয় আমি জিয়াসমিনে লোকজন নিয়ে 10-12 দিন গেছি। আমাদের এলাকার বাসান ট্যাগের এমপি ছিল ফারুক, ওনার কাছেও আমি গেছি, ওনার কাছে আমাদের দাবিগুলো নিয়ে গেছি। উনি আমাকে বলে সুজন চকির গান। তখন আমি একটু রাগ হয়েছি, স্যার আমি কিন্তু এই কারণে আসছি না, আমি আসছি আমাদের দাবিগুলো আপনি শোনেন। ওনার কাছে বলার পরে বলছে জিয়াসমিন আমি ওই ফজেটের মাঠে যায়া শুনবো তোমাদের বস্তিবাসীর কি দুঃখ কষ্ট। তো উনি তো মারা গেছে। যাক, এই 5 আগস্টের পরে আমরা মনে করছি যে ডক্টর ইউনূস একজন ভালো লোক, ওনাকে আমরা সম্মান করি, আগামী তো করব। 5 আগস্টের পরে আমরা যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ওনারা কোনো মাথা নাড়ায় না। আমি ডিসি অফিসে গেছি ফাইলপত্র নিয়ে, মন্ত্রণালয়ে গেছি, সচিবালয়ে গেছি, আমাদের ফাইলপত্র আমরা দিয়েছি বস্তিবাসী। তখন উনি ফাইলগুলো রাখা বলে যে আপনাদের কাজ আমরা করতেছি। আমরা বলছি স্যার যাবত তাহলে আপনি না করেন আমরা রাজপথে থেকে যাব না, আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি। এই পর্যন্তই ওনাদের বলা শেষ। তো আমরা এই যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, সরকারি একজন উপদেষ্টা আইসা বলে নাই যে আপনাদের সমস্যাটা কি? কেন ভাই, আমরা কি মানুষ না? আমরা বস্তিবাসী থেকে আমরা জনগণ না? আজও পর্যন্ত আসে নাই। আর ভাই তোমরা আইসা বলো যে তোমাদের দাবিগুলো রাইট না, আমাদের সাথে মোকাবিলা করো কোনটা রাইট না। আজকে 5 দিন আগে পুলিশ বক্সেতে আসছে যে আপনারা এখান থেকে সরে যাবেন। তখন আমি বলছি কেন স্যার, আমাদের দাবিগুলো তো এখনো মানা হয় নাই। কয় না, আপনারা ডিসি অফিসের থেকে অর্ডার আসছে আপনারা এখান থেকে চলে যাবেন। আমি বলছি ঠিক আছে, আপনি যেহেতু একজন আইনের লোক, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমি আমার দায়িত্ব পালন করব, আমি এখান থেকে যাব না। তখন আমি বলছি যে ডিসি অফিসার কিভাবে আপনার কাছে অর্ডার দেয় যে বস্তিবাসী সরান? কারণ আমাদের ফাইলগুলো তো আমি ডিসি অফিসে আমি দিয়েছি, ডিসি অফিসে হালিম স্যারের কাছে আমি দিয়েছি ফাইলগুলো। দেওয়ার পরও আমরা 5-6 জন সপ্তাহ পর যাই যে স্যার আমাদের কাজগুলো কতটুকু আপনি আগুয়েছেন। বলতেছে আপনাদের কাজগুলো ভালো আগুইতেছে, আপনারা আশাবাদী আপনারা পাবেন। তাহলে আমার প্রশ্ন যে উনি কীভাবে অর্ডার দেয় যে আপনারা এখান থেকে চলে যান? কেন আমরা যখন যাই তখনই তো বলতে পারতেন যে আপনারা বস্তিবাসী, আপনাদের ফাইলপত্রগুলো রাইট না, আপনারা কেন দৌড়াদৌড়ি করতেছেন? আমাদের সাথে বলা উচিত ছিল না? কেন বললো না? ওরা তো চোর, ওরা তো বাটপার। কারণ আমাদের চোখে ধরা, আমাদের ফাইলপত্র সত্য, আমাদের সাথে পারবে না, এই কারণে আমাদের সাথে বসে নাই। উনি অর্ডার দিছে পুলিশ বক্সে যে ওনাদেরকে উড়িয়ে দাও, পিডিয়া মাইরিয়া। আমরা মৃত্যুটা লেখাই নামছি যে আমাদের কি হতে পারে রাজপথে থাকলে। কারণ 24-এর ঘটনা আপনারা দেখেন, পুলিশ কি করছে আমরা শিখছি না, আমরা জনগণ দেখছি না। তবে আমাদের কথা হইল যদি রোহিঙ্গারা বাংলাদেশের জায়গা পায়
তাহলে আমরা বস্তিবাসী পাবো না কেন? আমাদের দাবিগুলো মানতে সমস্যাটা ওনার কোথায়? উনি কোন জায়গায় এরকম ভয় পায়? ডক্টর ইউনূসের দুর্বলতার কোথায় আমরা দেখতে চাই। এখানে 15,000 প্লট হয়েছে, সরকারের 1 টাকা না, জায়গাটা সরকারের। সরকারের 1 টাকা লোন নাই, শুধু আমাদের বস্তিবাসীর টাকা, আলহাজ আব্দুল রহিমের টাকা। তাহলে সমস্যাটা কোথায়? একটা চিঠি উদ্যোগ করতে যখন বিএনপির ক্ষমতায় ছিল তখন ওই প্রজেক্টের দায়িত্ব পায় আলহাজ আব্দুল রহিম। যখন দায়িত্ব পায় তখন দলিলে লেখা আছে যে প্রজেক্ট নিয়ে যদি ভূমি মন্ত্রণালয়ের ভিতরে আর আলহাজ আব্দুল রহিমের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে এটা সালিসির মাধ্যমে শেষ হবে, কোনোদিন চুক্তি বাতিল হবে না। লেখা আছে আমাদের দলিলে যে এই প্রজেক্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সালিসির মাধ্যমে শেষ হবে, চুক্তি বাতিল হবে না। তো আওয়ামী লীগ সরকার 2010 সালে এই চুক্তিটা বাতিল করছে অবৈধভাবে। এই আমাদের বস্তিবাসীর দাবি, এই দাবিটা, এই চিঠিটা উদ্যোগ করা হোক, বাস্তবায়ন করা হোক, এই প্রজেক্ট চালু হোক, আলহাজ আব্দুল রহিম দায়িত্ব পাক। আলহাজ আব্দুল রহিম যদি দায়িত্ব পায় তাহলে আমাদের বস্তিবাসী আমরা একটি করে প্লট পাবো, এটা আমাদের বিশ্বাস, মনের বিশ্বাস। কারণ ওনার যখন 2 বছর উনি প্রজেক্টে ছিল তখন বিনামূল্যে রেশন দিছে আমাদের বস্তিবাসীরে, বিনামূল্যে ওষুধ দিছে, বিনামূল্যে খাবার দিছে। যেমন খাবারটা কিরকম, প্রতি শুক্রবারে 4-5টা গরু জবাই করতো মাঠে, উনি মাঠে বস্তিবাসী নিয়ে খাওয়া দাওয়া করতো, উনি বস্তিবাসী নিয়ে খাওয়া দাওয়া করতো। উনি প্রত্যেক শীতে ঘরে ঘরে 10,000, 5,000, 20,000 দিয়াইতো, এরকম 50টা ঘরে দিয়াইতো যে কালকে আপনারা প্রজেক্টে বইয়া সবাই পিঠা বানাইবেন, যে কোনো পিঠা বানাইতে পারেন, আমরা সব বস্তিবাসী খাবো। আমরা খাইতাম, আনন্দ করতাম। সেই দিনগুলো কেন সরকার বন্ধ করে দিছে? কেন রহিমেরে বাতিল করে দিছে? রহিমেরে বাতিল করে সরকার প্রজেক্ট নিছে। সরকার কি করছে? আরো লুটপাট করছে। আজও পর্যন্ত ওই প্রজেক্টে একটা ইটও বসাইতে পারে নাই, বরঞ্চ খুইলা দখলে লুটপাট করে নিছে। ওনার 40টা 50টা গরু আসছিল যখন প্রজেক্টে ছিল, ওই গরুগুলো এভাবেই এখনো আছে, কিন্তু গরুগুলা অর্ধেক আছে। রাত 11টা 12টা বাজে বেচে রাজনৈতিক নেতারা। ওই প্রজেক্টের ভিতরে থানার ওসি সইতে বেচে। কিভাবে বেচে? এটা তো রহিমের না, আমরা মানলাম সরকারি, তাহলে সরকারি মালগুলো এভাবে অবৈধভাবে কিভাবে বেচে? সরকার কোনো কথা বলে না। আমরা কয়েকবার মিডিয়া নিয়ে দেখাইছি, হাঁটছি, ঘুরছি, কিন্তু সরকার এই ব্যাপারে কথা বলে নাই। তো 5 আগস্টের পরে আমরা মনে করছি যে ভালো একটা ন্যায় পাবো, কিন্তু সেটাও হয় না। তার চেয়ে বেশি লুটপাট হইতেছে এখন, তার চেয়ে বেশি লুটপাট হইতেছে। বলতেছে যে আমরা রাজনৈতিক বিএনপি। আরে ভাই, বিএনপি কি তোমাদেরকে অর্ডার দিছে যে তুমি এগুলো করো? তোমরা এগুলো করে কার বদনাম করতেছো? দেশের বদনাম, জাতির বদনাম, সরকারের বদনাম। এটা কি তোমরা বোঝো না? আমরা জনগণ, বস্তিবাসী, আমরা পাবলিক যদি এই জিনিসটা বুঝি, তোমরা কেন বোঝো না? তোমরা কার ইশারায় কাজ করো? তাহলে ভূমি মন্ত্রণালয়ের ইশারায় কাজ করো। দায়িত্ববান ভূমি মন্ত্রণালয়, সচিব, তাহলে চোর বাটপার সন্ত্রাস সচিব পালে, তাহলে এগুলো কেন করতেছে? আমরা বস্তিবাসী, আমরা মানুষ না, আমরা জনগণ না। আমাদের দাবিগুলো যদি না মানা হয়, আমরা বস্তিবাসী 5,000 পরিবার 28 তারিখে হরতাল ঘোষণা দিছি। 28 তারিখে আমরা বস্তিবাসী হরতাল ঘোষণা দিছি। আপনারা জানেন যে 97 বস্তিবাসী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পুরা ঘেরাও করছে, ধানমন্ডি ঘেরাও করছে ওনাদের দাবিগুলা নিয়ে। সেই দিনগুলোকে ওনারা আবারও ফিরে আনতে চায়। আনলে আমরা প্রস্তুত, আমরা বস্তিবাসী রোদে পুরিয়া বৃষ্টিতে ভিজা কেন্দ্র পর্যন্ত থাকি। কেন থাকি? যে আমাদের একজন ভালো নেতা চাই, নেতারা আমাদেরকে চায় না। আরে ভাই, বস্তিবাসী রোদে পুরিয়া বৃষ্টিতে ভিজা কেন্দ্র পর্যন্ত ভোট দিতে যায় যে আমাদের মাঝে একজন ভালো নেতা চাই।
ওনারা এটা চায় না। ওনারা চায় কারে জানেন? যে 10টা অপরাধ করতে পারবে তাকে চায়, যে তোরা যা কিছু করার কর, শুধু আমার চেয়ারটা বাঁচাইস, আমার চেয়ারটা সরে গেলে আমার চাকরিটা চলে যাবে। তো ওদেরকে ক্ষমতা দিব, ওদেরকে ভালোবাসবে, কুলে কুলে উড়ে বসাবে, আমাদের কি বসাবে? তাহলে আমরা এখন থেকে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা ঘরে ঘরে নির্বাচন আসলে ব্ল্যাক বাক্স, একটা বাক্স কিনুম। আমার ঘরে 5 জন আছে, বলুন বাবারে ভোট দিতে যাইস না, কারণ ভোট দিতে গেলে কয় কি, এই আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট হয়ে গেছে, তাই ঠেলাঠেলি দরকার কি? আমার ঘরে আমার ভোটগুলো আমি ফালামু, আমি মেম্বার সাজু, সারা বস্তিবাসীর এই সিস্টেম আমরা কইরা দিব। আমরা তো মানুষ না। আমাদের প্রশ্ন, যদি রোহিঙ্গারা বাংলাদেশে জায়গা পায়, ঘর পায়, সব কিছু গুলশানের মতো করে বানিয়ে দিতে পারে, তারা আমাদের বস্তিবাসী সামান্য একটা দাবি মানতে ওনার সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আমরা আগামী 28 তারিখে বস্তিবাসী হরতাল ঘোষণা করছি। আমরা সবাই হরতালে থাকবে। আমরা জানি আমাদের কি আসতে পারে, আমরা তাতেও প্রস্তুত ভাই। আমাদের পিছনে হারানের কিছু নাই, হারানের ভয় নাই, কিছু নাই। এখন আমরা মৃত্যুটা লেখাই নামছি। আমরা রাজপথে থাকবো, আমাদের দাবিগুলা আমরা বুঝাই নিব।